সবাই ছোটাছুটি করছে, অ্যাম্বুলেন্সে ফোন করছে, রাস্তায় পড়ে রয়েছে রক্ত আর একটি মেয়ে। মা কাকিমা সবাই ছুটে যাচ্ছে সেই মেয়ে মানে তুলির কাছে। কিন্তু অভি কোথায়? সে দাঁড়িয়ে আছে রাস্তার ওই পাশে, চোখ দুটো স্থির, পলকও পড়ছে না। সে কিছুতেই বুঝে উঠতে পারছে না যে কি হলো। অ্যাম্বুলেন্স এসে গেছে, তুলিকে নিয়ে যাওয়া হলো তাতে করে। সঙ্গে গেল তুলির বাবা এবং অভির বাবা ও মা। তুলির মাকে তার দাদা বাড়ি নিয়ে যায়। অভি এখনও সেভাবেই দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে না যে সে কী করবে। তুলির রক্তমাখা মুখটা ভেসে উঠেছে অভির চোখের সামনে। সে ভাবল এটা শুধুমাত্র একটা বাজে স্বপ্ন। ভয়ে সে চোখ বুঝল। চোখ বোঝার সাথে সাথেই মনের মধ্যে ভেসে ওঠে তুলির সাথে তার প্রথম দেখার কথাগুলো। অভি তখন ক্লাস 6-এ পড়ে। তার বড় দিদির বিয়ের ফাইনালের দিন সে প্রথম দেখেছিল তুলিকে। হালকা পিঙ্ক কালারের একটা স্কার্ট আর সাদা টপ পরা ছোট্ট একটা মেয়ে। ভালোবাসা কি তখন অভি বুঝত না, কিন্তু মেয়েটাকে দেখে থমকে গিয়েছিল। মেয়েটার প্রতি একটা আকর্ষণ অনুভব করত অভি। সেই দিন রাতে দিদিকে অনেক কষ্টে মেয়েটার নিয়ে জিজ্ঞেস করে অভি। তখনই জানতে পারে মেয়েটির নাম তুলিকা রয়, ডাকনাম তুলি। ক্লাস 5-এ পড়ে, থাকে আসানসোল। সম্পর্কে সে অভির দিদি, ওয়ান অ্যান্ড অনলি ননদ। অভির জিজুর নিজের কাকার মেয়ে। শুনে অভির আনন্দ আর দেখে কে। অভি শুধু বিয়ের দিনের অপেক্ষা করতে থাকে, কেবলমাত্র তুলিকে আবার দেখবে বলে। অবশেষে এলো সেই বিয়ের দিন। রাতে এলো তুলি। বেগুনি একটা ফ্রকে তাকে পুতুলের মতো লাগছিল। তুলি যতক্ষণ পর্যন্ত ছিল সেখানে, অভি একটিবারের জন্যও চোখ সরায়নি, লুকিয়ে দেখছিল তুলিকে। রিসেপশনে তুলির সাথে দেখা হয়নি অভির, কারণ অভিরা অনেক দেরি করে গিয়েছিল আর তুলি ঘুমিয়ে পড়েছিল। এরপর আরও অনেকবারই দেখা হয় তাদের, কিন্তু কথা বলা হয়ে ওঠে না। তাছাড়া তুলি তো অভির দিকে চোখ তুলে তাকাতেও না। অভি দিদির কাছ থেকে তুলির সব খবর নিত। দিদিকে সে বলেছিল যে তুলিকে খুব ভালো লাগে। তুলি দিদির বিয়ে। তুলির তখন ক্লাস 9-এ পড়ে। বিয়ের মণ্ডপে ঢুকতে দেখে অভির ছর্দি দাঁড়িয়ে। তুলি আন্দাজ করে যে অভিও নিশ্চয়ই এসেছে। তুলির চোখ দুটো খুঁজতে থাকে অভিকে। ডিজের কাছে দাঁড়িয়ে অভি চোখ ভরে দেখল। আসলে তুলি বৌদির কাছে শুনেছিল যে অভি তাকে পছন্দ করে, কিন্তু অভি দেখা হলে সবসময় তুলির দিকে তাকাতো, তাই তুলি আর তাকাতে পারতো না। কিছুক্ষণ পর অভিও দেখতে পায় তুলিকে। এই প্রথম দুজনের চোখাচোখি হয়। হেসে ফেলে দুজনেই, কিন্তু কথা বলা হয়নি সেদিনও। অভিকে এই অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে তার দিদি ডাক দেয় অভিকে। অভি সম্বিত ফিরে পায়। চোখ খুলে দেখে না, এটা স্বপ্ন নয়। এক জায়গায় দাঁড়িয়ে আছে সে। রাস্তায় পড়ে রয়েছে অনেকটা রক্ত। পাশে দাঁড়িয়ে আছে দিদি। চোখ ছলছল করছে। তবে কি সত্যি আর তুলি? না, চেঁচিয়ে ওঠে অভি। দিদিকে ধরে হাপুস নয়নে কাঁদতে থাকে। দিদি তার নিজের ভাগ্নিকে নিয়ে বাইকে করে হসপিটালে যায়। রাগিনীরও হাত পা ছড়ে গেছে, অভিরও হাতটা কেটে গেছে। তুলি এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছিল। ডাক্তার বলেছেন আগের থেকে একটু ভালো আছে, তবে কখন জ্ঞান ফিরবে তারাও বলতে পারবেন না। ভিজিটিং আওয়ার্সে অভি যায় তুলির কাছে। তুলির সেন্স এখনও ফেরেনি। অভি দেখে তার চঞ্চল হাসি খুশি পাগলিটা শান্ত হয়ে শুয়ে আছে। অভি তুলির সাথে অনেক কথা বলল, কিন্তু তুলি নিশ্চুপ, কোনো কথা বলল না। প্রথমবার কত কথা বলেছিল অভি তুলির। অভি বাইরে বেরিয়ে আসে, বসে চেয়ারে, পুনরায় চোখ বন্ধ করে আর ফিরে যায় সেই অতীতে। একদিন তুলি বেড়াতে যায় দাদার বাড়ি। অভি দিদির কাছ থেকে জানতে পারে যে তুলি এসেছে। কথা বলতে চায় তুলির সাথে। তুলির বৌদি তুলিকে ফোনটা দিয়ে বলে অভি তার সাথে কথা বলতে চায়। তুলি ফোনটা নিয়েই বলে ওঠে, হ্যালো, কেমন আছো? ভালো, আর তুমি? আমিও ভালোই আছি। তোমার পড়াশোনা কেমন চলছে? ওই চলছে। আর তোমার? আমারও ওই চলছে। এই তুলি চলে গেল ফোনটা দিয়ে। ও বাবা, শোন না দিদি, তুলি থাকবে তো এখন? তুলির বৌদি বলে ওঠে, আজ বিকেলে চলে যাবে। ও, তুই এক কাজ করবি, তুলিকে আমার ফোন নাম্বারটা দিয়ে দিবি আর বলবি ওর যখন সময় হবে আমার সাথে যেন একটু কথা বলে।
ঠিক আছে, আমি দিয়ে দেব, এখন রাখছি। আচ্ছা রাখ। বাড়ি যাওয়ার আগে বৌদি তুলিকে ফোন নাম্বারটা দেয়। বাড়ি পৌঁছে তুলি হোয়াটসঅ্যাপে মেসেজ করে। অভি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেয়। এইভাবে তাদের মধ্যে কিছুক্ষণ কথা হয়। পরদিন অভি তুলিকে প্রপোজ করে। তুলি জানতো অভি এটা করবে, তাই সে প্রস্তুত ছিল। অভির জন্য আর তার উত্তর হ্যাঁ ছিল। তাও তুলি কিছুদিন অপেক্ষা করিয়েছিল অভিকে। এইভাবেই চলতে থাকে দুষ্টু মিষ্টি প্রেম। অভির মাধ্যমিক হয়, তার পরের বছর তুলির। দুজনের উচ্চ মাধ্যমিক হয়। তুলি অঙ্ক নিয়ে পড়তে থাকে আর অভি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে। কয়েক বছর পর অভির বাবা তুলির বাবার কাছে তাদের বিয়ের প্রস্তাব দেন। তুলির বাবাও এতে রাজি হয়ে যায়। চোখ মেলে তাকাই অভি, তুলির বাবা ডাকছেন। অভি, ডাক্তার তোমাকে ডাকছেন। আচ্ছা। অভি যায় ডাক্তারের সাথে দেখা করতে। আপনার নামই অভি? হ্যাঁ, পেশেন্টের মুখে আপনার নাম শুনেছি। পেশেন্টের বাবা আমাকে সবই বললেন। আপনি চেষ্টা করে দেখতে পারেন পেশেন্টের সাথে কথা বলে, যদি তার সেন্স ফেরানো যায়। আমি ভিজিটিং হাউসে গিয়েছিলাম তুলির কাছে, কথাও বললাম অনেক, কিন্তু ও সামলান নিজেকে। এভাবে ভেঙে পড়লে তো চলবে না, আরও চেষ্টা করুন। ট্রাইং ইজ বেটার দেন ট্রাইং। যান পেশেন্টের কাছে। ভিজিটিং হাউস ছাড়াও আপনি সেখানে যেতে পারেন। থ্যাঙ্কস। অভি যায় তুলির কাছে। একটা টুল নিয়ে বসে তুলির পাশটাতে নিজের হাতটা আলতো করে তুলির হাতের উপর রাখে। বলতে শুরু করে, তুলি, মনে আছে তোমার সেই পঞ্চমী দিনের কথা? তুমি গিয়েছিলে রাগিনীর সঙ্গে দেখা করতে, আমিও গিয়েছিলাম। সেই আমি প্রথম তোমার হাতে হাত রেখেছিলাম। তুমি শুধু দেখে হেসেছিলে, কিছু বলনি। তুলি, মনে আছে সেদিন বাড়ি যাওয়ার আগে তুমি আমাকে হঠাৎই জড়িয়ে ধরেছিলে? আমি তোমার কপালে আলতো করে চুমু খেয়েছিলাম। আজকেও সেরকমভাবে জড়িয়ে ধরবে প্লিজ আমায়? তুলি সেই চুপচাপ শুয়ে আছে। অভি আর কিছু বলতে পারে না। চোখ দিয়ে তার জল পড়ছে অনবরত। শত চেষ্টা করেও সেগুলোকে আর আটকাতে পারছে না। এমন সময় অভির ফোন বেজে ওঠে। অভির মা ফোন করেছেন। অভি নিজেকে সামনে দৃঢ় আওয়াজে বলে, আমি আজ এখানেই থাকবো, কাকু, বাবা আর জিজু বাড়ি যাচ্ছে। অভির দিদি, মা ও রাগিনী আগেই বাড়ি চলে গেছে। উত্তরের অপেক্ষা না করেই ফোন কেটে দিল অভি। রাত 10টা বাজে। টুল থেকে উঠে গিয়ে অভি কিছুটা দূরে রাখা একটি চেয়ারে বসে। তুলির অক্সিজেন মাস্ক পরা মুখের দিকে তাকিয়ে থাকে। এক অদ্ভুত যন্ত্রণা ফুটে উঠেছে, যা অভি অনুভব করতে পারছে। অভির মনে অনেক কথা ঘুরপাক খাচ্ছে। আজ যদি আমি বাজারে আসার জন্য জোর না করতাম, তাহলে হয়তো এসব কিছুই হতো না। তুলি তো রাজি ছিল না। বাড়ির কেউ তো আজ বাজারে আসতে চাইছিল না। আমার জন্যই সব হয়েছে। হ্যাঁ, আমি দোষী। আমার তুলির এই অবস্থার জন্য একমাত্র আমি দোষী। আমি যদি জোর না করতাম, তাহলে রাগিনী মাঝ রাস্তায় গাড়ির সামনে যেত না। আমি ওকে বাঁচাতে যেতাম না। আর তুলি আমাদের বাঁচাতে ওভাবে ছুটে আসতো না। এতক্ষণ আমি আমার পাগলিটা তাহলে ছাদে বসে বসে তারা দেখতাম। তুলি তারা ভরা আকাশ দেখতে খুব পছন্দ করে। আমি তুলির করে মাথা রেখে শুয়ে থাকতাম আর পাগলিটা মাথায় হাত বুলিয়ে দিত। তারপর হয়তো নিচ থেকে খাবার খাওয়ার জন্য ডাক পড়তো। তুলি আমাকে নিচে যাওয়ার জন্য কোল থেকে উঠিয়ে দিত, আর আমি তখন বলতাম যে আমি খাবো না। তুলি খাবার খাওয়ার জন্য জোর করতো। আমি তখন বলতাম তুমি খাইয়ে দাও, তবেই খাবো, না হলে খাবো না। পাগলিটা মিষ্টি একটা হাসি হাসতো আর নিচ থেকে খাবার নিয়ে এসে পরম যত্নে খাইয়ে দিত। কিন্তু হঠাৎই কী যে সব হয়ে গেল। তুলির কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। না না, তো তুলির কিছু হবে না, বি পজিটিভ। এ ভগবান, আমার তুলির যেন কিছু না হয়। এইসব কথা ভাবতে ভাবতেই অভি ঘুমিয়ে পড়ে। সারাদিনের ক্লান্তির জন্য সে একটু গভীরভাবেই ঘুমিয়ে পড়ে। এমন সময় তুলির জ্ঞান ফিরে আসে। চোখ মেরে তাকায়, কিন্তু তার খুব কষ্ট হচ্ছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তুলির। হয়তো অক্সিজেন কমে গেছে। চারিদিকে তাকিয়ে দেখে কেউ আছে কি না। হ্যাঁ, ওই তো তার অভি ঘুমোচ্ছে। ছেলেটাকে কি ওঠানো ঠিক হবে? না ওঠলে তো তুলি অক্সিজেনের অভাবে মরে যাবে। না, তুলি বাঁচতেই চায়, তাকে বাঁচতেই হবে। কত স্বপ্ন দেখেছে সে আর অভি, সেগুলো পূরণ করা এখনো অনেক বাকি। তুলি কথা বলতে পারছে না, খুব কষ্ট হচ্ছে। তুলি হাতের কাছে কিছু একটা খুঁজতে থাকে, যেটা দিয়ে শব্দ করে সে অভির ঘুম ভাঙাতে পারবে। কিন্তু তুলি কিছু খুঁজে পাচ্ছে না। আরও বেশি কষ্ট হচ্ছে তুলির।
সে জোরে জোরে শ্বাস নিচ্ছে। এমন সময় তুলির পায়ের কাছে একটা টুল দেখতে পায়। এটা তো হাত দিয়ে ফেলা যাবে না, পায়ে করে ফেলার চেষ্টা করতে থাকে তুলি। তাড়াতাড়ি না করলে তুলি বাঁচতে পারবে না। হ্যাঁ, এই তো টুলটা পড়ে গেল তুলির পায়ের আঘাতে। অভির ঘুম ভেঙে যায়। তুলির পাগুলো বেড থেকে বেরিয়ে গেছে। অভি ছুটে এসে তুলিকে ভালোভাবে শুয়ে দেয়। তুলি আর পাচ্ছে না, খুবই কষ্ট হচ্ছে, ছটফট করছে। তুলির কোনো অসুবিধা হচ্ছে বুঝতে পেরে ডাক্তারবাবুকে ডাকতে চাই অভি। কিন্তু বিধাতা হয়তো এই ভালোবাসার গল্পটা শেষটা সুন্দর করতে চাননি। অভি ডাক্তার ও নার্সকে ফিরে আসে তুলির কাছে। কিন্তু এ কি, তুলি আবার আগের মতো শান্ত হয়ে গেছে। এখন চোখ দুটো খোলা আর স্থির। ডাক্তার আর নার্স তাড়াতাড়ি গিয়ে তুলির হার্টবিট, পালস বিট চেক করতে থাকেন, কিন্তু কিছুই খুঁজে পেলেন না। দরজার কাছে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা অভিকে ডাক্তারবাবু বলে ওঠে, আই অ্যাম সরি। অভি দেখে নার্স তুলির চোখ দুটো হাত দিয়ে বন্ধ করে দিল। অভি বলতে থাকে, ওঠো তুলি, কথা বলো আমার সাথে। ওই ওঠো না প্লিজ, কষ্ট হচ্ছে আমার। বাবুকে কষ্ট দিতে ভালো লাগছে তোমার? নার্স বলে ওঠে, সামলান নিজেকে, বাড়িতে ফোন করে জানান। কি জানাবো বাড়িতে? কি বলবো আমি? কিচ্ছু হয়নি আমার তুলির, ও ঠিক উঠবে। ও আমার কষ্ট দেখতে পারে না, এখন আমাকে এইভাবে কষ্ট দিয়ে ও যেতে পারে না। এই তুলি, ওঠো না প্লিজ। দেখুন, আমি আপনার কষ্ট বুঝতে পারছি, কিন্তু আপনার তুলি এখন আর নেই, সি ইজ ডেড। বাড়ির লোকদের ফোন করে ডাকুন। অভি কী করবে বুঝতে পারছে না। তুলির বাবাকে ফোন করে, হ্যালো অভি, তুলি কেমন আছে? তুলির জ্ঞান ফিরল? কাকু তাড়াতাড়ি হসপিটালে চলে এসো, কাপা কাপা গলায় বলে ওঠে অভি। কেন, তুলি ঠিক আছে তো? কোনো উত্তর না দিয়েই ফোন কেটে দেয় অভি। অভি এতটাই শকড ছিল যে তার চোখে এক ফোঁটাও জল ছিল না। অভির এইভাবেই কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দেওয়া তুলির বাবাকে চিন্তায় ফেলে দেয়। তুলির বাবা, তুলির দুই দাদা অভির বাবাকে নিয়ে হসপিটালে চলে যান। সেখানে পৌঁছলে নার্স তাদের জানায় যে তাদের মেয়ে আর বেঁচে নেই। এটা শুনে তুলির বাবা বাকরুদ্ধ হয়ে যান। তিনি সেখানেই কান্নায় ভেঙে পড়েন। তুলির দাদারা বিশ্বাস করতে পারছিল না। তারা তাড়াতাড়ি তুলিকে যেখানে রাখা হয়েছিল সেখানে যায়। দেখে অভি এক দৃষ্টিতে তাকিয়ে আছে তুলির দিকে, আর তুলি শুয়ে আছে বেডে একেবারে স্থির হয়ে। তুলির এক দাদা অভিকে জিজ্ঞেস করে, এই অভি, কি বলছে এরা? এটা কি সত্যি বলছে? অভি কোনো উত্তর দেয় না, একইভাবে সে দাঁড়িয়ে থাকে। তুলির বাবা ও অভির বাবা ততক্ষণে সেখানে চলে আসে। তুলির বাবা, মা, হোট না মা, তোর মাকে গিয়ে আমি কী জবাব দেব? কাঁদতে কাঁদতে বলে ওঠে। এমন সময় নার্স আসে। দেখুন আপনারা, সামলান নিজেকে, ডাক্তার পেশেন্টের বাবার সঙ্গে কথা বলতে চান, চলুন। তুলির বাবা নার্সের সঙ্গে কথা বলার জন্য ডাক্তারের কাছে যান। ডাক্তারবাবু বলতে থাকেন, মিস্টার রায়, আমরা অনেক চেষ্টা করেও আপনার মেয়েকে বাঁচাতে পারলাম না। উই আর সো সরি মিস্টার রায়। আপনি এখানে সাইন করুন আর পেশেন্টকে নিয়ে যান, আর এই নিন ডেথ সার্টিফিকেট। তুলির বাবা কিছু বলার মতো অবস্থাতে ছিলেন না। তিনি চুপচাপ দেখিয়ে দেওয়া জায়গায় সাইন করে এবং ডেথ সার্টিফিকেট নিয়ে চলে যান। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়ে গেলে তুলির বাবা, অভির বাবা ও তুলির এক দাদা তুলির ডেড বডি নিয়ে অ্যাম্বুলেন্সে করে চলে যান। আর অভির জিজু অভিকে নিয়ে গাড়িতে করে ওদিকে রওনা দেয়, যে গাড়িতে করে তারা হসপিটালে এসেছিল। তুলির বাবা কিছুতেই বুঝতে পারছিলেন না যে বাড়িতে গিয়ে কি বলবেন। তিনি সামানে কেঁদে চলেছেন, সবার চোখে জল। অ্যাম্বুলেন্স ঠিক সময় পর বাড়ির সামনে পৌঁছে যায়। একটু পরেই অভি আর অভির জিজু বাড়িতে পৌঁছায়। বাড়ির সবাই বাইরে বেরিয়ে এসেছে। তুলির মা, কই আমার মেয়েটা, কই, ভালো আছে তো? কিছু হয়নি তো তুলির? ডাক্তাররা তো তাড়াতাড়ি ছেড়ে দিলেন, কিছু বলো তোমরা, চুপ করে আছো কেন? আর কিছু বলতে পারল না। অ্যাম্বুলেন্স থেকে তুলির ডেড বডিটা বের করা হয়। সবাই যেন আকাশ থেকে পড়ে। এ কি, তুলিকে এভাবে নিয়ে এসেছো কেন? ধীরে ধীরে ভোরের আলো ফুটছে, কিন্তু এদের জীবন তো অন্ধকারে ডুবে গেল। তুলি বাড়িতে সকলের চেয়ে ছোট্ট, সকলের প্রিয়। তুলির ডেড বডি দেখে সারা বাড়ির লোক কান্নায় ভেঙে পড়ে। শুধু কাঁদছে না একজন অভি,
অভি খুবই শখ ছিল। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে তার পাগলিটা আর নেই। অভির মাথায় অনেক কথা ঘুরপাক খাচ্ছে। আমার বাবুটার সাথে তাহলে আমি আর কোনোদিনও কথা বলতে পারবো না। অভি তুলির কাছে ছুটে যায়, তুলির হাতটা ধরে পাশে বসে থাকে আর তার প্রশান্ত মুখের দিকে তাকিয়ে থাকে। দেখতে দেখতে সময় হয় বেলা 10টা। তুলিকে শ্মশানে নিয়ে যাওয়ার সব ব্যবস্থা হয়ে গেছে। এ কথাটা বাড়িতে বলতেই অভি আর তুলির মা চিৎকার করে ওঠে। তারা তাদের তুলিকে কোথাও যেতে দেবে না। তুলির মাকে কোনো মতে সবাই মিলে বাড়ির ভেতরে নিয়ে যায়, কিন্তু অভি সে কিছুতেই তুলিকে যেতে দেবে না। তুলির ডেড বডিকে জড়িয়ে ধরে অভি চিৎকার করছে, না, আমি আমার তুলিকে কোথাও যেতে দেব না। ওকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। ও আগুনকে খুব ভয় পায়। আমি ওকে ওর ভয়ের মধ্যে শেষ হতে দেব না। বাকি সবাই মিলে অভিকে বোঝানোর চেষ্টা করে, তুলি এখন আর নেই অভি, আর মৃত মানুষকে তো আগুনে পোড়ানোই হিন্দু শাস্ত্র সম্মত। অভিকে টেনে তুলির থেকে দূরে সরাতে হয়। 2-3 জন ধরে রেখেছে অভিকে। অভি ভাবতে থাকে, বাবুটার সাথে আমি আর কোনোদিনও কথা বলতে পারবো না, তুলির আওয়াজ শুনতে পাবো না, পাগলিটাকে আর কোনোদিনও ছুঁতে পারবো না, তুলির হাসি, রাগ, অভিমান, কান্না কিছুই দেখতে পাবো না। না, এ হতে পারে না। তুলি, চিৎকার করে ওঠে অভি। ততক্ষণে তুলিকে নিয়ে গিয়েছে। অভি ওই 3 জনের বাঁধন খুলে শ্মশানের রাস্তা ধরে ছুটতে থাকে। অভি শ্মশানে পৌঁছায়। তুলিকে চিতাতে শোয়ানো হয়ে গেছে। অভি সেই দিকেই ছুটে যায়, কিন্তু পেছন থেকে ওই 3 জন এসে অভিকে জাপটে ধরে। অভির চোখের সামনেই তার তুলির চিতাতে আগুন দেওয়া হয়। অভির চোখের সামনে তার বাবুটা কালো ধোঁয়ায় পরিণত হচ্ছে। অভি আর একবার চিৎকার করে ওঠে, তুলি বলে আর মাটিতে লুটিয়ে পড়ে। অভিকে বাড়িতে নিয়ে আসা হয়। সবাই ভাবে অভির জ্ঞান কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে, কিন্তু না, তা হয়নি। তুলি চলে যাওয়ার ব্যাপারটা অভি মেনে নিতে পারেনি। সে কোমাতে চলে যায়। অভিকে হসপিটালে ভর্তি করা হয়। ডক্টর বলেছেন অভির কোনোদিন জ্ঞান ফিরবে বলে মনে হয় না। আর তুলির মা একজন সাইকো পেশেন্ট। তার মনে হয় তুলি তার সাথেই আছে। তিনি তুলির সাথে কথা বলেন, খেতে দেন। এইভাবে দুটো পরিবার শেষ হয়ে গেল। কেউ হয়তো ঠিকই বলেছে, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসলে মেয়েটা রাজি থাকে না, মেয়েটা ভালোবাসলে ছেলেটা রাজি থাকে না, ছেলে মেয়ে দুজনেই একে অপরকে ভালোবাসলে পরিবার সাথ দেয় না, আর পরিবারও সাথ দিলে ভগবান সাথ দেয় না।